মিঠিজোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম স্রোতকে নিয়ে ওর বন্ধু বান্ধবীরা গেছে একটা ক্যাফেতে। আলো আঁধারি, চতুর্দিকে পরিবেশ। অবাক হয়ে গেছে, এইখানে সার্থক স্যার আসবে ওর বান্ধবী আত্রেয়ীকে নিয়ে? এটা হতে পারে না। বলছে তোরা ভুল করছিস। বলছে আমরা খবর পেয়েছি এখানেই আসবে, তুই অপেক্ষা কর না। কিছুতেই থাকতে চাইছে না। বলছে স্রোত, দেখ এখানে নানান রকম পানীয়েরও বন্দোবস্ত আছে। ওদিকে আত্রেই ফোন করেছিল সার্থককে, বলেছে যে স্যার আপনি একটা ফুলের তোড়া, একটা ক্যাডবেরি নিয়ে আসবেন। বলছে কি, তার মানেটা কি? বলল যেটা বলছি সেটাই করুন। আপনি যদি স্রোতের মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চান তাহলে আপনাকে এগুলো করতেই হবে। বলছে আমি নিজের জন্য ক্যাডবেরি কিনেছি, কোনো দিন কাউকে দিইনি। তখন বলল আপনি যদি না শুনেন তাহলে তো প্ল্যানটাই ভেস্তে যাবে। রাজি হয়ে গেল সার্থক, সঠিক সময়ে পৌঁছে যাবে। অপেক্ষা করছে বন্ধু বান্ধবীরা, ওরা তো হাসি মজা করছে আড়ালে। স্রোত বুঝতেই পারছে না, স্রোত খুব রেগে আছে। বলছে ওদের আমারই প্রিয় বন্ধু সে কিনা আমার পিঠ পিছে ছুরি মারছে। সার্থক স্যারও এরকম, যে আমার স্বামী হয়ে এরকম আমারই বান্ধবীর সাথে প্রেম করছে? এটা আমি কিছুতেই হতে দেবো না। আসুক ওরা, আমি দেখাচ্ছি মজা। তখন ওরা বলছে তোদের তো ডিভোর্স হয়ে যাবে, তুই আর কেন পেছন ফিরে তাকাচ্ছিস? যা ইচ্ছে হয় করুক। বললো এখনও তো কিছু হয়নি, ও তো আমার স্বামী, আমি এইসব কিছুতেই হতে দেবো না। দাঁড়া না দেখি। ওরা দাঁড়িয়েছিল, এরা সকলে বলল চ আমরা এক কোণে বসে থাকি, দেখ না ঠিক আসবে। অপেক্ষা করছে, আসছে না। বললো দেখ দেখ ঠিক ঢুকবে। দেখেছি সার্থক আর আত্রেই দুজনে হাত ধরাধরি করে ভেতরে ঢুকলো। স্রোত বসে আছে, ওরা লক্ষ্য করেছে। হাসি হাসি মুখ করতে বলেছে সার্থককে, একেবারেই হাসে না। আত্রেই বলেছে আপনাকে বলেছি না একটু হাসি মুখ করবেন। ও হাসছে। স্রোত বলছে ওই রকমভাবে হাসছে, কোনোদিন তো আমি হাসতেই দেখিনি। তখন বললো বুঝেই দেখ। আত্রেই আবার হাত ধরে আছে, রেগেও জ্বলে পুড়ে যাচ্ছে। অন্যান্য বন্ধু বান্ধবীরা হাসি মজা করছে, আবার ওর সাথে তালও দিচ্ছে। কি অবস্থা দেখ, কি বলবো বল। আমাদের প্রিয় বন্ধু কিঞ্জলে হয়তো গার্লফ্রেন্ড, সেও দুঃখ করছে। সার্থক স্যার এইরকম, ওরা বুঝতেই পারেনি আত্রেয়ীও নিজের বান্ধবীর স্বামীকে নিয়ে এইরকম ফষ্টি নষ্টি করছে। মেনে নিতে পারছে না। স্রোত ছুটে যেতে চাইছিল, কিন্তু বন্ধুরা আটকে দিয়েছে। তারপর দেখছে যে ক্যাডবেরি দিল সার্থক আত্রেয়ীকে। আত্রেয়ী বলল দিন দিন ক্যাডবেরিটা দিন। দিতেই ও ক্যাডবেরি ভেঙে সার্থকের মুখে দিল। বলছে বাবা আবার হাতে করে খাইয়ে দিল, আমি আর সহ্য করতে পারছি না, ফুলটা আনতে ভুলে গেছে। সেই সময় হঠাৎ নাচ গানের উদ্দেশ্যে সবাই উঠে পড়েছে, গান হবে। উঠে দাঁড়িয়েছে আত্রেয়ী আর সার্থক, দুজনে এবার নাচ করবে। ওরা একসাথে নাচ করবে দেখে আর সহ্য করতে পারেনি স্রোত। বন্ধুরা ওকে আটকানোর চেষ্টা করছে, ও ছুটতে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে মারধর করার উপক্রম। সার্থককে বলছে যে তুমি এইরকম করছো, তুমি না আমার হাজব্যান্ড, আর আমার বান্ধবীর সাথে প্রেম করছো? তোমার এত সাহস হয় কী করে? আমি সকলকে বলে দেবো। তুমি না একজন কলেজের প্রফেসর? ওকে এমন উৎপাত করছে, চেয়ারের সাথে আটকে রেখেছে। বলছে তুমি এরকম আমার সাথে করতে পারো না, আমার যা খুশি করবো। বলছে হ্যাঁ তুমি যা খুশি করবে, আমি এটা কিছুতেই সহ্য করব না, এটা হতে পারে না। তুমি আমার সাথে প্রতারণা করছো, আমি এসব হতে দেবো না। দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে ক্যাফের। সকলে এনজয় করতে এসেছিল, ভাবছে কী হচ্ছে। সার্থককে কুপঘাত করে দিয়েছে। সার্থক আর উঠতে পারছে না। বলছে আমাকে তুমি ছাড়ো। ওর জামাটাও টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। ওদিকে আত্রেয়ী লুকিয়ে পড়েছে, জানে আত্রেয়ী এবার পালা। ও খুব রাগী, তাই স্রোত ডাকছে আত্রেয়ী তুই কোথায় গেলি? তোর এত সাহস হয় কী করে? আমার বরের সাথে তুই প্রেম করছিস? তুই নাকি আমার প্রিয় বন্ধু, এইরকম বন্ধুর নমুনা। তুই শিগগির কাছে আয়। ও আসছিল না, যেই কাছে এসছে বলছে তোর লজ্জা করে না? তুই অন্যের স্বামীর সাথে প্রেম করছিস। ছাটিয়ে গালে এক চড় মেরেছে। ওর খুব লেগেছে। ওর বন্ধুবান্ধবরা ভাবছে এই রে বিপদ, ও তো সত্যি মনে করছে। ওকে কিছুতেই থামানো যাচ্ছে না। সব হাসাহাসি করছে। সব বন্ধুরা মিলে বলছে দেখেছেন স্যার, আমরা বলেছিলাম না যে স্রোত আপনাকে ভালোবাসে, না ভালোবাসলে এরকম কখনো রিয়াক্ট করতে পারে। স্রোত অবাক হয়ে যাচ্ছে, ভাবছে এরা সব একসাথে কথা বলছে কেন, কী ব্যাপার? এমন জোর মেরেছে আত্রেয়ীকে, ওর খুব লেগেছে। তখন বলছে তুই এত জোর আমাকে মারলি? বন্ধুবান্ধবরা
স্রোতকে আটকাচ্ছে। তখন বলছে যে তার মানে তোরা এরকম করছিস কেন? তখন বলল যে আমাদের সবটাই প্রি প্ল্যান ছিল। বলল, ও তোরা এরকমভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস? সার্থক বলছে, তুমি আমার সাথে এরকম করতে এলে কেন? তুমি তো আমাকে ভালোবাসো না। তখন বলল, এখনও তো আমরা স্বামী স্ত্রী, তাহলে তুমি কি করে সাহস পাও যে আমারই বান্ধবীর সাথে প্রেম করছো? তোমার লজ্জা করে না? ওদিকে কিঞ্জলের গার্লফ্রেন্ড রাত্রেই কিঞ্জলও খুব দুঃখ করছিল। তারপর যখন জানতে পেরেছে সমস্তটাই প্রি প্ল্যান, আর ওকে দিয়ে বলাতে চাইছে যে সার্থককে ভালোবাসে, ও যে ধরা পড়ে গেছে সেটা বুঝতে পেরে গেছে। সার্থক আর কিছু বলছে না। ও মনে মনে ভাবছে, যা আমি সকলের কাছে এক্সপোজ হয়ে গেলাম, আমি এতটা রিয়াক্ট করলাম কেন করলাম, লজ্জা পেয়ে গেছে। এদিকে দেখেছি যে রাই আর অনির্বাণ ঘরের মধ্যে ওরা শুনছে। আত্রেই ফোন করেছে, কিঞ্জল সমস্ত ঘটনাগুলো শুনে ওরা কি হাসছে। বলছে, তোমরা যদি এখানে থাকতে তাহলে মজাটা দেখতে পেতে, যে কী কাণ্ড করলো স্রোত, যে ওর বর অন্য কারোর সাথে প্রেম করছে এটাও দেখতে পাচ্ছে না। সার্থক স্যার শুনতে চেয়েছিল না যে ভালোবাসে কি না। কেউ কাউকে না ভালোবাসলে এতটা কি রিয়াক্ট করতে পারে? হেসেই অস্থির রাই বলছে, এরা কত ছেলে মানুষ দেখো। অনির্বাণও ওখানে আছে। অনির্বাণও ভাবছে, যাক ওদের মধ্যে যে একটা মিলমিশ হলো এটাই আমাদের কাছে অনেক। ফোন করতে চাইছিল, অনির্বাণ বলল, তুমি বোনকে ফোন করে দেখো। বলল, না থাক, ওদের সবে একটা প্যাচ আপ হয়েছে, ওরা খানিকক্ষণ একা একা থাকুক, নিজেদের মতো থাকুক, এইটুকু সময় আমরা বরং দিই। বললো, আচ্ছা ঠিক আছে। কালকেই দেখা করতে যেতে চাইছিল। বলল, ওদের মুখোমুখি হয়েই কথা বলতে হবে। ওরা এত ছেলে মানুষ যে একে অপরকে ভালোবাসে, চোখে হারায়, আর সেটা প্রকাশ করতে পারে না। ডিভোর্সের মতো এরকম ব্যাপার ঘটাতে চলেছিল। এবার অনির্বাণ ওর অফিসের কাজকর্ম করছে, রাই ঘুমিয়ে পড়েছে। তারপর হঠাৎ একটা অফিস থেকে কল এসছে, এমার্জেন্সি কল, কোনো একটা কাজের ব্যাপারে। সকালেই ওদের মিটিং আছে। এই সব করতে করতে ও বলল যে ঠিক আছে, আমি দেখছি কাজটা করতে পারি কি না। হার্ড কপি চাইছে। এদিকে রাই অঘরে ঘুমোচ্ছে, তাই বাইরে চলে গেল। তারপর একটা ফাইলের দরকার, সেই ফাইলটা আছে নীলুর ঘরে। নীলু তো ঘুমোচ্ছে, সেই ফাইলটা আনবে কি করে? কিন্তু খুব আর্জেন্ট, না হলে ওদের একটা বড় অঙ্কের টাকার ব্যাপার আছে, প্রজেক্টটা হাত থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারছে না কি করবে। আগেরবার অপ্রস্তুতে পড়ে গেছিল, নীলু চেঞ্জ করছিল, সেই সময় অনির্বাণ ঢুকেছিল, কিন্তু আদৌ ঘটনাটা ঘটেনি। নীলু ইচ্ছে করে এরকম করেছিল। রায়কে ডাকতে এসেছিল, রায় অগরে ঘুমোচ্ছে, অনেকবার ডেকেছে, সাড়া দিচ্ছে না। এবার অনির্বাণ কী করবে বুঝতে পারছে না, ঘোরাঘুরি করছে, ভাবছে আমি কি নীলুর ঘরে যাব? কোনো তো উপায় নেই, আমাকে যেতেই হবে। বাইরে থেকে নীলু নীলু করে ডাকছে। নীলু ঘুম ভেঙে গেছে, ভাবছে অনির্বাণদা ডাকছে কেন, বারবার বলছে যে আমার একটা ফাইল দরকার, ফাইলটা নেব। নীলু একবার উঠবে। নীলু অপেক্ষায় ছিল সেই দিনটা, যেদিন রায়ের জীবনে ও সর্বনাশ ডেকে আনবে। ভাবছে, ভগবানকে ডাকছে, আজ কি সেই দিনটা এলো? দিদিভাইয়ের সংসারটা পুড়ে ছারখার হয়ে যাবে, আমি তো সেই শব্দ শুনতে পাচ্ছি। অনির্বাণদা ঘরে ঢুকলেই ব্যাস ও কেল্লাফতে করে দেবে। আগে থেকেই প্ল্যান ছকে রেখেছিল। দিদিভাইকে কিছুতেই সুখে সংসার করতে দেবে না। বারবার করে ডাকছে, সাড়া দিচ্ছে না। ও তো দরজাটা খুলেই রাখে, দিদিভাইয়ের এরকম অবস্থা যদি রাতের বেলা প্রয়োজন পড়ে সেই জন্য খুলেই রাখে। ঘুম ভেঙে গেছে কিন্তু তবুও সাড়া শব্দ করছে না। অনির্বাণ ভাবছে, সারাদিন খাটাখাটনি করে হয়তো ঘুমিয়ে পড়েছে, এবার কি করবে? একটা মেয়ের ঘরে একা ঢোকা সম্ভব না। যদি ভুল বোঝাবুঝি হয়, আগের দিন এরকম একটা ঘটনা ঘটলো, আর ওদিকে রাইও অঘরে ঘুমোচ্ছে, কি করবে বুঝতে পারছে না। অফিস থেকে ফোন আসছে, ফাইলটা অবশ্যই দরকার। মনে মনে ভাবছে যে নীলুর ঘর থেকে ওই ওয়ার্ডরোবটা স্টাডিতে নিয়ে চলে আসবে, তাহলে আর ওকে বিরক্তও করতে হবে না, ওখানে দরকারি ফাইলপত্রগুলো রাখে, এটাই উপযুক্ত হবে। কিন্তু রাতের ওর ফাইলটা অবশ্যই দরকার, ও রাত জেগে অনেক কাজ করে, এটা রাইও জানে, নীলুও জানে। নীলু অপেক্ষায় কখন অনির্বাণ দরজা ঠেলে ঘরে ঢুকবে আর ওর প্ল্যান মাফিক কাজকর্মটা সারবে। তারপরে রায়ের যা ক্ষতি করার করে দেবে এই নীলু। নীলু যে পাল্টায়নি সেই প্রমাণটা পেয়ে যাবে পরিবারের লোকজন। অনেকেই রায়কে সাবধান করেছিল, কিন্তু রায় শোনেনি। অনির্বাণ ভেবেছিল আস্তে আস্তে নীলু হয়তো পাল্টে গেছে, কিন্তু নীলু কি পাল্টেছে? একেবারেই পাল্টায়নি।
কি করবে সমস্তটা আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।